এই তোমার লাউটা কত হয়েছে? স্যার 160 টাকা। কি বলো, এই একটা লাউ 160 টাকা? ঠিক আছে, সমস্যা নেই। এই নাও। স্যার আমার কাছে তো খুচরা নাই। আংটি নাই? এই কি সমস্যা তোমার? হ্যাঁ, আমি যেই দিনে হচ্ছে তোমাকে টাকা দেই সেই দিনে তোমার খুচরা থাকে না? কি তুমি কি এখানে ব্যবসা করতে বসছো না, ফাজলাম করতে বসছো? স্যার খুচরা তো আসছিল, সকালবেলা আমার মায়ের লেগে ওষুধ কিনছিলাম তো, এর লেগে সব খুচরা টাকা খরচ করে ফেলছি। ও আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি খুচরা করে দাও। স্যার আপনি একটু কষ্ট করে ভাঙ্গায় দেন না আমারে। মানে কি আমি খুচরা করবো আশেপাশে? এই তোমাকে নাম কালকে বললাম যে এখানে আমাকে কেউ চিনে না, আমি এই বাসায় নতুন আসছি। হ্যাঁ, উল্টা পাল্টা কথা। এখন কি করবো বলো তো? এই তুমি এক কাজ করো, যাও তুমি খুচরা করে নিয়ে আসো, নাও। স্যার আমি কই যাবো এই দোকান ফালায়া, আর আশেপাশে তো কোনো দোকানও নাই। তাহলে আর কি করব? আমার তো কিছু করার নাই, আমার তারা আছে, আমার যেতে হবে। এক কাজ করো, গতকালকে যে সবজির টাকাটা পেতা আর আজকের টাকা হিসাব করে রাখো, আর আমি পরশু দিন এসে তোমার ফুল টাকাগুলো শোধ করে দিব। আর শোনো, ওই দিন আমার কিন্তু অনেক সবজি লাগবে, অনুষ্ঠান আছে বুঝছো? তাহলে আমি যাই, পরশু দিন এসে টাকা দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থাকো। এই আজকের এখানে কত, আর হচ্ছে বাকি 2 দিনের যে টাকাটা পেতা সব কত টাকা আসছে? স্যার 3 দিনের মিলা 420 টাকা হয়েছে। স্যার আপনি না কইছিলেন আজকে আমার সব সবজিগুলো নিবেন, আমি তো সব আরো বেশি বেশি করে নিয়েছি। স্যার আপনি না কইলেন আপনার বাড়িতে অনুষ্ঠান হইব, কই এখন নিবেন না? গাড়ি টাড়ি আনছেন? গাড়ি না, হয়েছে কি, ওই যে আমার ভাইয়ের ছেলের জন্মদিন অনুষ্ঠান করতে চেয়েছিলাম বুঝছো, রাগ করে চলে গেছে, এখন অনুষ্ঠানটা হবে না বুঝছো, তাই সবজিগুলো নিচ্ছি না। স্যার আমি তো ভাবছিলাম আজকে আপনি সব সবজি নিবেন, এটার জন্য আরো বেশি বেশি করে আনছিলাম। সব নিলে আমার মার চিকিৎসা করতে পারতাম, ভালো একটা ডাক্তার দেখাতে পারতাম। স্যার আপনার লেগেই তো সবজিগুলো আনছিলাম। তা অনুষ্ঠান যেহেতু হয় নাই, তাহলে আর কি করার, আমি সবজিগুলো অন্য জায়গায় বিক্রি করুন। আপনি এক কাজ করেন, আপনি আমার আগের টাকাগুলাই দিয়া দেন, 420 টাকা যেটা হয়েছে ওইটাই দিয়া দেন। সমস্যা নাই, দিচ্ছি, আমি তোমার বাকি টাকাগুলো নিয়ে আসছি। আহ, এই নাও, টাকাটা রাখো। স্যার 1000 টাকার নোট তো আমার কাছে খুচরা নাই, আপনি আমারে 500 দেন, আমার কাছে 500 খুচরা আছে। আহ, আরে বাবা, আমি তো আজকে সব 1000 টাকায় নোট নিয়ে আসছি, 500 টাকা তো নাই, কি করব? না স্যার আমার কাছে খুচরা নাই। দেখো, আমি দিতে পারবো না, তুমি এক কাজ করো, আমি একটা লোক দিয়ে পাঠাচ্ছি, টাকা দিয়ে দিবে। স্যার আজকে তো আমি বনিবারটা করি নাই, আমার এই টাকাটা দিলে অনেক ভালো হয়, আমার মার ওষুধ কিনতাম। এই রাস্কেল, তুই বনি করিস না সেটা আমি কি করব? হ্যাঁ, তোকে তো আমি টাকা দিলাম, তুই তো খুচরা করতে পারলি না, এখানে আমার দোষ কি বল? ছোট লোক ফকিনি, আমি যাচ্ছিলাম, তুই পিছনে কেন ডাকলি? হ্যাঁ ফাত্তার, আমি যাওয়ার সময় যদি আমাকে ডেকেছিস না, একদম তোকে বললাম না আমি একটা লোককে দিয়ে টাকা পাঠাচ্ছি, নিয়ে নিবি, বুঝছিস? আর আমাকে পিছু ডাকবি না, বিয়াদব। আরে হ্যাঁ, এটা প্রত্যেক দিন এমন টাকা আমি মাইরা দেই, আজকেও তো নিয়ে আসছি অনেকগুলা সবজি। আরে তোরে না, কি সমস্যা? আরে মানি ভাই, এই এই দাঁড়া, এই দাঁড়া, এই দৌড় দিবি না, দাঁড়া, তুই আমার চিরস্তা, এই দাঁড়া, এই দৌড়াবি না, এই শালা, এই। স্যার আপনি কি এটাই খুঁজতেছিলেন? হ্যাঁ, এটা তো আমার, এটা তো আমার মানি ব্যাগ, তুমি কোথায় পেলে? স্যার আমি ও দূরে থেকে দেখতাছিলাম যে আপনার মানি ব্যাগটা নিয়ে ওই লোকটা দৌড় দিতেছিল, তাই আমি ল্যাংমেরা ফালায়া মানি ব্যাগটা ধরে নিছি। তুমি কি জানো এটার মধ্যে কি আছে? হ্যাঁ স্যার জানি, এটার মধ্যে টাকা আছে। তুমি জানা সত্ত্বেও এই মানি ব্যাগটা আমাকে ফেরত দিচ্ছ? তুমি তো তোমার কাছে রেখে দিতে পারতে। না স্যার, আমার পরের টাকার প্রতি কোনো লোভ নাই। স্যার আমি ছোট থাকতে আমার বাবা মারা যায়, ঘরে আমার মা অসুস্থ, আমার মার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, তার জন্য আমি লেখাপড়ার পাশাপাশি এই সবজির দোকানটা করি। এখান থেকে আমি যত টাকা ইনকাম করি সব আমার মার ওষুধের জন্য খরচ হয়ে যায়। স্যার
আমি যখন দেখতাছিলাম এই লোকটা আপনার মানিব্যাগ নিয়ে দৌড় দিতেছিল, তখন আমি মনে মনে বলতেছিলাম যে আল্লাহ, আমি যাতে তার মানিব্যাগটা রক্ষা করতে পারি। স্যার, যখন উনি দৌড় দিয়া যায়, আমি তারে ল্যাংমেরা ফালাই দিয়ে মানিব্যাগটা আমি তার থেকে কাইরা নিই। স্যার, আমার মা সবসময় আমারে শিখাইছে পরের টাকা কোনোদিন মাইরা খাইতে নাই। পরের টাকার উপর আমার কোনো লোভ নাই স্যার। স্যার, এই টাকা তো আপনার, এটা তো আপনার আমানত। এই টাকা দিয়ে আমি কি করব? থ্যাংক ইউ সো মাচ। আসলে বোন, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি জানতাম না যে তুমি এত সৎ, তুমি এত নিষ্ঠা। এই দুনিয়াতে তোমার মতো এত ভালো মানুষ আছে, আমি যদি তোমাকে না দেখতাম তাহলে বুঝতাম না। তুমি কি জানো আমি তোমার সাথে অন্যায় করেছি? মানে আমার মানি ব্যাগে টাকা থাকা সত্ত্বেও আমি তোমাকে টাকা দেইনি। স্যার, আমি জানতাম আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও আপনি আমার টাকাগুলা দিতেছেন না। তুমি জানো? কিভাবে জানো? শুনেন তাহলে স্যার। গতকালকে যে সবজির টাকাটা পেতা আর আজকের টাকা হিসাব করে রাখো, আর আমি পরশু দিন এসে তোমার ফুল টাকাগুলো শোধ করে দিব। আর শোনো, ওই দিন আমার কিন্তু অনেক সবজি লাগবে, অনুষ্ঠান আছে, বুঝছো? তাহলে আমি যাই, পরশু দিন এসে টাকা দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, থাকো। আল্লাহ, আমি তো তার ব্যাপারে সবকিছুই জানছি, সবকিছুই শুনছি। তার কাছে টাকা থাকা সত্ত্বেও সে আমার সাথে প্রতারণা করতেছে। তুমি তারে হেদায়েত দান করো, যাতে আমার মতো গরিব মানুষরা না ঠকায়। স্যার, আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার যাতে হেদায়েত দান করুক, আর আমার মতো গরিব মানুষের যাতে আপনি না ঠকাইতে পারেন। আমি সরি, আমাকে মাফ করে দাও। আর শোনো, তোমার আজকের পর থেকে এখানে দোকানদারি করতে হবে না। কি কোন স্যার? আমি যদি এই দোকানদারি করতে না পারি, তাহলে আমার মার ওষুধ কিনুম কিভাবে? আমার মার চিকিৎসা করুম কিভাবে? আরে এমন কিছু না, মানে একেবারে যে দোকানদারি ছেড়ে দিতে বলছি এমন কিছুই না। শোনো, আমার ওই বাজারে একটা দোকান আছে, ওইখানে একটা জায়গা আছে, তুমি ওই পাশটাতে বসে দোকানদারি করতে পারবে। আর লেখাপড়া ঠিকঠাক মতো করবে। আজকের পর থেকে তোমার মায়ের এবং তোমার দায়িত্ব আমি নিলাম, বুঝছো? বড় ভাই হিসাবে। তুমি না বললা যে তুমি ছাড়া তোমার মায়ের আর কেউ নেই, আমি আছি। আচ্ছা ঠিক আছে স্যার। এক কাজ করো, এখানে কিছু টাকা আছে, এটা নাও। আর শোনো, এইটা হচ্ছে আমার পার্সোনাল কার্ড। তুমি কালকে আমার সাথে দেখা করো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার। আরে কি বললাম আমি? স্যার কেন বলতেছো? আমি না বললাম যে আমাকে ভাইয়া বলে ডাকবে? ভাইয়া বলো। আচ্ছা স্যার। আবার কি বলছি? ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই শোনো, এই সবজিগুলো আমি নিয়ে যাই, আচ্ছা ভাইয়া। রান্না করে খাবো। আর তোমার মাকে আমার সালাম জানাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। যাক, আল্লাহ, তুমি তারে হেদায়েত দান করছো। আসলে আমি মানুষটারে যেমন ভাবছিলাম ওইরকম না। আল্লাহ, তুমি তারে ভালো রাখো। এই রিক্সা যাবেন শিমুলতলি? আরে বাবা, তুমি এখানে? তুমি রিক্সা চালাচ্ছ? না না, আমি কারো বাবা না, আমি অটো ড্রাইভার। আপনি হয়তো কোথাও ভুল করতেছেন। কই যাইবেন কোন? আরে যাওয়া যাবি পরে, আগে বাবা তুমি উত্তর দাও। তুমি রিক্সা চালাইতেছো কেন? তোমার তো পায়ের উপরে পা তুলে খাওয়ার কথা, ছেলের বইয়ের আদর যত্ন পাওয়ার কথা। তুমি এখানে ভর দুপুর বেলা রিক্সা নিয়ে কেন বাবা? সবই আমার কপাল রে বাবা। তুই তো ব্যবসার কাছে কিছুদিন পর পর বিদেশে চলে যাস, তখন বৌমার অত্যাচার আমার উপরে বাইরে যায়। কিছু কইলেই আমার হুমকি দুমকি দেয়, আমারে কয় বাড়ির থেকে বাইর করে দিব। আমি তো বৃদ্ধ মানুষ, তুই ছাড়া তো আর তিন কুলে আমার কোনো যাওয়ার জায়গা নাই। বাবা, তুমি আমার এগুলো কি শোনাইলা? তোমার উপরে এত অত্যাচার হয়েছে, একবারের জন্য তুমি আমার জানাইলা না? তুমি সব কষ্ট মুখ বুঝা কেন সহ্য করে গেলা বাবা? কিছুদিন বৌমার ব্যবহার খুবই ভালো আছিল, যখন তোর নামে জায়গা জমি সব লিখে দিলাম, তখনই বৌমার রূপ বদলে গেল। আমি বুড়া মানুষ, আমারও সে বোঝা মনে করে। আমার নাকি তার সেবা করতে হইব, খেদমত করতে হইব। আমি বাসায় থাকলে তার বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করতে পারে না, যখন খুশি তখন বাহিরে যেতে পারে না। আমার তো একটা নজরদারি থাকে। সেই কারণেই বাড়ির থেকে আমার বাইর করে দেওয়ার জন্য আমার উপরে অনেক অত্যাচার করছে। কি ব্যাপার? আপনার শরীরে কি শক্তি নাই? কাজ করতে পারেন না?
খান না আপনি? তাড়াতাড়ি মোছা শেষ করেন। ঢঙ্গের কান্নাকাটি। ওই যে ওই পাশে ময়লা। বুড়া মানুষ শরীরে কুলাইতো না, তারপরও কষ্ট করে গেছি তোর মুখের দিকে চাইয়া, যাতে তুই বাড়িতে এলে তোর হাসি মুখটা আমি দেখতে পারি। কিন্তু একদিন অত্যাচারের পরিমাণ বাইরে গেল, আমি আর থাকতে পারলাম না। মনে হলো এর চেয়ে মরে যাওয়া ভালো। বৌমা চা। ইস, এটা কোনো চা হইলো? এটা কি চা বানাইছেন আপনি? হ্যাঁ, আর এরকম জঘন্য চা কেউ বানায়? এত অপমান অপদস্থ হওয়ার পরে ওই বাড়িতে আর থাকতে পারলাম না, তাই নিজেই পলায় চলে আইছি। রাস্তায় রাস্তায় থাকি, পেট তো চালাইতেইব, কেউ তো আমার মাগনা মাগনা খাওয়াইবো না। পেটের দায়ে রিক্সা চালানো শিক্ষা, এখন রিক্সা চালাই খাই। আল্লাহ এখন ভালোই রাখছে, আমি শান্তিতে আছি, আমার কোনো কষ্ট নাই। দোয়া করি বাবা, তুই বউরে নিয়ে সুখে শান্তিতে থাক, আমার দিন ভালোই যাইব। না না বাবা, তুমি ভুলেও এই কথা মুখে আনবা না। আমি তোমার এক্ষুনি আমার সাথে করে বাড়িতে লয়ে যাবো। আমার বউয়ের বিচার না করা পর্যন্ত আমার আত্মা শান্তি পাইবে না বাবা। না বাবা, তুই যা, আমি যাবো না বাবা, আমি যাবো না। বাবা শোনো, তুমি যদি এখন আমার সাথে না যাও, আমার দুই চোখ যেদিকে চলে যায় আমি সেই দিকে চলে যাব। বাবা বলো, তুমি কি চাও যারা এত কষ্ট করে লালন পালন করছো, যার জন্য সারাটা জীবন কষ্ট করছো, সে আত্মহত্যা করুক? না না বাবা, আমি সেটা কখনো চাই না বাবা, আমি এটা চাই না। তাহলে চলো বাবা বাড়িতে। রূপালী, এই রূপালী। আরে তুমি তুমি কখন এলে? হঠাৎ করে চলে আসলে, আমাকে তো একটা ফোন দিতে পারতে। এসব বাদ দাও, আগে বলো বাবা কোথায়? আরে তুমি এত দিন পরে আসছো, আগে একটু রেস্ট করো, তোমাকে চা কফি বানিয়ে দেই, তারপর বাবার কথা হবে। আমি তোকে জিজ্ঞেস করেছি আমার বাবা কোথায়। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আগে একটু রেস্ট করো, কিছু খাও, তারপর বাবার কথা বলবো নে। আগে বল আমার বাবারে তুই কই পাঠাইছস, আমি সেটাই জানতে চাই। আরে তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? তোমার বাবা গ্রামের বাড়িতে গেছে। আমি যতবারই বাড়িতে আসি তুই ততবারই আমারে কস আমার বাবা গ্রামের বাড়িতে গেছে। সত্যি করে ক, কই আছে আমার বাবা? আমি তো বললাম তোমার বাবা গ্রামের বাড়িতে গেছে। তুই দিনের পর দিন আমার বাবার উপরে অত্যাচার করছস, তোর অত্যাচারে আমার বাবা এই বাড়ি থেকে বের হয়ে গেছে। বাবা এদিকে আসো। ডাইনি, তোর এত বড় সাহস, আমার বাবার তুই বাড়ি থেকে বের করে দাস? আজকে তোরে আমি শেষ করে ফেলাম। ওই ডাইনি, ওই তুই কেমনে পারলে আমার বাবারে বাড়ি থেকে বের করে দিলে? হ্যাঁ, তোরে আজকে আমি শেষ করে ফেলাম। ওই ডাইনি, ওই বাবা, বাবা আপনি আমাকে বাঁচান বাবা। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। ও আমাকে মেরেই ফেলবে বাবা। বাবা আমাকে বাঁচান বাবা, আমাকে ক্ষমা করে দেন বাবা। বাবা ওঠো। বাবা তুমি ওরে ছাইড়া দাও, আজকে আমি ওরে এমন শিক্ষা দিমু ও যাতে জীবনও তোমার সাথে খারাপ ব্যবহার না করতে পারে। আজকে আমি ওরে এই বাড়ি থেকে বের করে দিমু। বাবা তুমি ওরে ছাইড়া দাও, আজকে আমি ওরে শেষ করে ফেলাম, ও যাতে করে জীবনও আর তোমার সাথে এরকম ব্যবহার না করতে পারে। ওর কত বড় সাহস, ওর কলিজা আমি টাইনা ছিঁড়া ফেলামো, ও আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে। হয়েছে সাইফুল, হয়েছে, অনেক হয়েছে। আমি তো বেঁচে আছি, তাই না? বৌমার গায়ে তুই আর একবার হাত তুলবি না। বাবা আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনোদিনও এরকম করব না। আমি আপনার কথা দিতেছি বাবা, আমি সারা জীবন আপনার খেজমত করে যাব। শোনো বৌমা, আমি তোমার একটা কথা বলি, তোমরাও একদিন আমাদের মতো মা বাবা হবে। সেদিন যদি তোমাদের সন্তানরা তোমাদের সাথে এমন ব্যবহার করে, তখন তোমার কেমন লাগবে? যাক, তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সন্তানরা যদি ভুল করে, বাবা মার কর্তব্য তাদের ক্ষমা করে দেওয়া। তবে আজ থেকে ওয়াদা করো, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না।
ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করবা। আর জীবনে যত পাপ করছো, নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব। জি বাবা। যা, তোর কপাল ভালো, আজকে শুধু বাবার কারণে তোকে ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি শুনি তুই আমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো, তাহলে একবারের জন্য তোর আমি ক্ষমা করব না। এই বাড়ি থেকে তোরে লাথি মেরে বের করে দেবো, কথাটা মনে রাখিস। নাও খাও। হ্যালো ভাইয়া। হ্যাঁ, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি তো ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমি ভালো আছি। কোথায় আছিস? আমি তোদের এলাকায় আসছিলাম। কোথায় আছিস তুই? ভাইয়া, আমরা না একটা রেস্টুরেন্টে খেতে আসছি, মানে এখন আমরা লাঞ্চ করছি। ও এই রেস্টুরেন্টটা কোথায় রে বলতো, আমি তাহলে তোর সঙ্গে দেখা করে যাই। ভাইয়া আমাদের বাড়ির কাছেই, তুমি চিনবে না ভাইয়া? আরে আমি না চিনলি হবে, ড্রাইভার তো চিনবে, সমস্যা নেই। বল, আজকে একসাথে লাঞ্চ করি? না ভাইয়া, আমাদের তো প্রায় শেষের দিকে, আমরা একসময় তোমাকে দাওয়াত করবো না, তখন তুমি এসে খেও। আচ্ছা ঠিক আছে, শোন তুই ঠিকানাটা বল, আজকে বিলটা আমি দিয়ে যাই। ভাইয়া তুমি এটা কি বলছো? ও তোমাকে কি বিল দিতে দিবে? ও তো তোমাকে বিল দিতে দিবে না। আমি বলছি কি ভাইয়া, তুমি এক কাজ করো, কয়েকদিন পরে আসো, আমি নিজের হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। আচ্ছা তোরা রেস্টুরেন্ট থেকে ব্যাক কর, আমি বাসায় আসতেছি। ভাইয়া কি বলছো, তুমি এখন আসবা? কিন্তু ভাইয়া আমরা তো মানে হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান করেছি, আমরা তো এখনই বেরিয়ে যাব কক্সবাজারের উদ্দেশ্যে। তুমি তো আসলে আমাদেরকে পাবে না, তুমি বরং একটা কাজ করো, কয়েকদিন পরে এসো। আচ্ছা, ট্যুরে গিয়ে কোনো প্রবলেম হলে তুই আমাকে জানাস। হ্যাঁ, ওকে, ভালো থাকিস। ঠিক আছে ভাইয়া, তুমিও ভালো থেকো। ঠিক আছে, রাখছি। দীপা, তুমি তোমার ভাইকে মিথ্যা কথা কেন বললাম? আমরা তো কোনো রেস্টুরেন্টে যাইনি, আমরা তো শুধু পান্তা ভাত খাচ্ছি। কেন মিথ্যা কথা বললা তোমার ভাইকে? সত্যিটাই তো বলতে পারতা যে তুমি ভালো নেই, তুমি কষ্টে আছো। দেখো, আমার ভাইয়াকে আমি কি বলবো বলো? আমার ভাইয়া তো ছোটবেলা থেকে আমাকে অনেক আদর করে মানুষ করেছে। তুমি জানো, আমি যখন ছোটবেলায় অসুস্থ হয়ে যেতাম, আমার একটু ঠান্ডা কাশি লাগতো, আমার ভাইয়া অস্থির হয়ে যেত, সারা রাত আমার মাথার কাছে এসে বসে থাকতো যতক্ষণ আমি সুস্থ না হতাম। আর সেই ভাইয়া যদি শোনে আমি এত কষ্ট করছি, এই পান্তা খাচ্ছি আর এইরকম একটা পরিবেশে থাকি, তাহলে তো আমার ভাইয়া মরেই যাবে। আমার বাবা, আমার ভাই এটা সহ্য করতে পারবে না। এর জন্যই আমি ভাইয়ার কাছে মিথ্যা কথা বলেছি। আর আমি চাই না তুমি আমার ভাইয়ার কাছে ছোট হও। আসলে তুমি অনেক ভালো, তোমার মতো যে আমি এত ভালো একটা বউ পেয়েছি এটা আমি অনেক খুশি। কিন্তু আমি তো তোমাকে কষ্টে রেখেছি। দেখো, আবার চাকরিটা চলে গিয়েছে, চাকরিটা চলে যাওয়ার পর ঢাকা থেকে গ্রামে এসে এই যে ছোট্ট একটা বাড়িতে থাকতেছি, তোমার অনেক কষ্ট হচ্ছে আমি জানি, কিন্তু আমার কি দোষ বলো? তুমি এক কাজ করো, তুমি তোমার ভাইকে ফোন দাও, তোমার ভাইকে সত্যি বলে দাও যে তুমি অনেক কষ্টে আছো, তুমি আমার সাথে সুখে নাই, তুমি আমার সাথে থাকতে চাও না। তো ভাইকে বলো, তোমার ভাইয়া তোমাকে নিয়ে যাবে এখান থেকে এসে। আরে না, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, আমার কোনো কষ্ট হচ্ছে না। এই পান্তা, কাঁচামরিচ, পেঁয়াজ খেতে আমার কোনো কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। তুমি যে আমাকে ভালোবাসো এটাতে অনেক কিছু। এখন ওই পিৎজা বার্গারের চেয়ে আমার এই পান্তাই অনেক ভালো লাগে। শোনো, আজকে না হয় আমরা পান্তা খাচ্ছি, একদিন আমার বিশ্বাস তুমি অনেক বড় কিছু করবে, আর তখন তুমি আমাকে অনেক ভালো রাখবে। তোমার ভাইও অনেক ভালো। আসলে তোমার ভাইয়ের মতো ভাই হয় না। দেখো, তোমার ভাই কিন্তু প্রত্যেক দিন তোমার খোঁজ খবর নিচ্ছে, তুমি কেমন আছো, কি করছো। কিন্তু তোমার ভাই যদি জানতো তুমি কষ্টে আছো, তাহলে হয়তো উনি ঠিক থাকতে পারতো না। আসলে এই দুনিয়াতে তোমার ভাইয়ের মতো ভাই হয় না, উনি আসলে অনেক মহান। সত্যিই বলছো, আমার ভাইটা অনেক ভালো মানুষ। আচ্ছা তুমি খাও।
আমার জন্য এক প্লেট পান্তা ভাত কি হবে তোর বাসায়? ভাইয়া, ভাইয়া তুমি এখানে? আমি অনেক আগে আসছি, এদিক দিয়ে যাচ্ছিলাম। তুই তো আর আমার খোঁজ নিস না, আমার সঙ্গে দেখাই করতে চাস না। গত একটা বছরে তো শুধু ফোনেই কথা বলিস, কখনো আমার সঙ্গে দেখা করতে চাস না। অনেকগুলো অজুহাত দেখাস। এখানে নতুন একটা প্রজেক্ট চলছে আমাদের, তাই ভাবলাম তুই না চাইলেও আমি তোর সঙ্গে দেখা করে যাই। কিন্তু তুই এতগুলো মিথ্যা কিভাবে শিখলি রে? আগে তো কখনো মিথ্যা বলতি না। ভাইয়া আমি কি বলবো বলো, আমি আবিরকে ভালোবেসে বিয়ে করে আসছি। ভাইয়া আমি এত কষ্টে আছি, পান্তা খাচ্ছি আর এই পরিবেশে থাকছি, এটা যদি তুমি জানো তাহলে তো অনেক কষ্ট পাবা। এই কারণে আমি তোমার কাছে কিছু বলিনি। আমি চাই না তুমি কষ্ট পাও, তাছাড়া আমি চাই না আমার স্বামীও তোমার কাছে ছোট হোক। ভাইয়া বিশ্বাস করো, আমি না এখানে অনেক ভালো আছি। আবির আমাকে অনেক ভালো রাখছে, ও আমাকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসে ভাইয়া। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তুই অনেক ভালো আছিস, অনেক ভালো ভালো রেস্টুরেন্টে খাইতেছিস, যেখানে তোর ভাইয়াকেও খাওয়ানো যায় না এমন একটা রেস্টুরেন্টে বসে খাইতেছিস। আবির, আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। তুমি তো আমার সঙ্গে একবার যোগাযোগ করতে পারতা। তার মানে তোর ভাইয়াকে আর তোর দরকার নেই, আর তোমার তো আমার কখনোই লাগেনি, তাই না? ভাইয়া তুমি বিশ্বাস করো, আমার বিশ্বাস আবিরের আজকে এই অবস্থা, কিন্তু সবসময় এরকম থাকবে না। ও ভালো কিছু করবে, ও আমাকে অনেক ভালো রাখবে ভাইয়া, অনেক সুখে রাখবে। ভাইয়া আসলে আমি আপনাকে লজ্জায় কিছু বলতে পারিনি। আমি চেয়েছিলাম যেহেতু আবার চাকরিটা চলে গেছে, আবার চাকরিটা হবে, কিন্তু দেশের যে পরিস্থিতি, মানে কোথাও চাকরি খুঁজে পাচ্ছিলাম না। আমি যে একটা ব্যবসা করব, কোনোভাবে কিছু করব, সেটাও পাচ্ছিলাম না। তাই ওকে গ্রামে নিয়ে এসেছি। এই যে সামনে যেই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমি চাষবাস করি আর যা পাই তাই খাই। আপনি চাইলে ওকে সাথে করে নিয়ে যেতে পারেন। না ভাইয়া, আমি এখান থেকে যাব না। তোর ভাইকে তো পর করে দিছিস না, ছোটবেলা থেকে ফুলের টোকাও আঁচড় লাগতে দিই না আমি। সেই তুই আমার থেকে দূরে এসে লুকায়ে নিজেকে এত কষ্টের মাঝে রাখছিস। আর তুই কি ভাবিস তুই কষ্টে থাকলে তোর ভাই ভালো থাকে? তুই বাসা থেকে চলে আসার পরে আমি একটা রাতও ঠিক মতো ঘুমাই নাই। তুই খুব ভালো করে জানিস আমি যেখানেই থাকি, যা করি না করি, রাতে এসে তোর রুমে গিয়ে তোকে একবার না দেখে আমি কখনো ঘুমাইতে যাই নাই। কতদিন তোর দেখি না, তুই জানিস আমার কি ফিল হয় সেটা বুঝিস? বুঝিস না। তুই আবিরের মান সম্মানের কথা চিন্তা করে আই অ্যাপ্রিসিয়েট ইট। তুই আবিরকে অনেক ভালোবাসিস, আবিরের সম্মানহানি না হয় সেজন্য তুই এটা করছিস, ঠিক আছে। কিন্তু আমি তো তোর ভাই, তুই আমাকে বলতে পারতি না যে ভাইয়া এটা হয়েছে? তোর ভাইয়া কি এমন যে তোর কোনো কথা, তোর কোনো আবদার কোনোদিন ফেলছে? তুই কি করে ভাবলি যে আমি তোর একটা চাওয়া পূরণ করবো না? আচ্ছা, বাবার রেখে যাওয়া সম্পদ আর আমি এই যে এত বিজনেস এর আমাদের ডেভেলপ, কার জন্য কি করবে এগুলো? যদি ভাই বোন তুই ভালো না থাকিস তাহলে আমার লাভ কি এগুলো দিয়ে? কোনো লাভ আছে? আবির আমার সন্তানের মতো করে আমি মানুষ করছি, সে ভালো না থাকলে আমি কেমনে ভালো থাকি? যাই হোক, তোমরা আমাকে পর করছো, কিন্তু আমি তোমাদেরকে পর করতে পারবো না। আবির, তুমি কালকে আমার সঙ্গে দেখা করবা। তুই তো আমাকে পর করেই দিয়েছিস, এখানে তো আর আমার থেকে লাভ নাই। আমি আসি রে, ভালো থাকিস। ভাইয়া শোনো, ভাইয়া তুমি আমার উপর রাগ করো না। আমি যা করেছি তোমাদের জন্য চিন্তা করে করেছি, তোমরা কষ্ট পাবে এর জন্য তোমাদেরকে আমি কিচ্ছু জানাইনি। ও আমাকে বারবার বলেছিল তোমাদের কাছে চলে যেতে, কিন্তু ওকে তো আমি ভালোবেসেছি, ওকে ছেড়ে কিভাবে যাই বলো? তোর এই অবস্থা দেখে কি তোর ভাই খুব ভালো আছে এটা তোর মনে হচ্ছে? হ্যাঁ, বুঝলাম। আমি জানি তুই আবিরকে অনেক ভালোবাসিস, তাহলে তোদের ভালো রাখার দায়িত্ব কি আমার নাই? তোদের ভালো রাখার পাশে কি আমি থাকতে পারবো না? আবির, এদিকে আসো। তুমি কালকে নতুন প্রজেক্টে জয়েন করবা, এই প্রজেক্ট তুমি দেখবা।
আমি আর এদিকে আসতে পারবো না। আর ওকে নিয়ে শহরে বাসা নাও, আমাদের একটা ফ্ল্যাট পড়ে আছে, ওখানে উঠে পড়ো। এটার জন্য যেন আমাকে আবার আর না আসতে হয়। এখন এইদিকের এই এত কিছু আমি সামলাতে পারবো না, তুমি আছো, তুমি সামলাও। তোদের দুজনকে আমি অনেক ভালোবাসি রে। ভালোবাসার কাছে অর্থ সম্পদ কিছুই নয়। ভালোবাসা থাকলে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তাভাত খেতেও পোলা মাংসের মতো মনে হয়। ভালোবাসার মানুষটিকে কিভাবে সম্মান করতে হয় তা এই গল্পটি দেখলেই বোঝা যায়। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবা না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।